জুলাই চেতনা কারা বিক্রি করছে এবং কারা জুলাই চেতনা বিক্রি করে রিকশা থেকে প্রাডোতে চড়ছেন সেটি নিয়ে খোদ সরকার দলীয় সংসদ সদস্য সংসদে প্রশ্ন তুলেছেন। বিরোধী দলের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ সেটি চ্যালেঞ্জ করেছেন, যেটি প্রমাণ করতে হবে। ফলে এই আলোচনাটা এখন যখন হচ্ছে তখন জুলাই সন্নিকটে। প্রথম কথা হচ্ছে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে বিএনপি, সে ক্ষমতায় আসছে। বাংলাদেশে বড় ধরনের সবগুলো আপহিভালের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি ছিল। তাহলে যদি জুলাই বিক্রি করে দেওয়া, জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি করা অথবা এগুলোকে না মানার প্রশ্ন আসে, সেখানে সরকারি দল হিসেবে বিএনপির দায়বদ্ধতার জায়গা সবচেয়ে বেশি। কারণ কি দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন, আমরা অনেকগুলো বিষয় একমত হয়েছি, সেগুলো বাস্তবায়নের ব্যাপারে বিএনপি গড়িমসি করছে। যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল না, কোনোদিন বলা হয়নি, সেরকম গুরুত্বপূর্ণ অনেক বিষয় পার্লামেন্টে রেটিফাই করা হয়নি। আপনার সুপ্রিম কোর্ট সচিবালয়, জাজেস অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ব্যাংক রেজুলেশন আইন, গুম প্রতিরোধ আইন, তারপরে হচ্ছে মানবাধিকার কমিশন থেকে শুরু করে যেগুলোর ব্যাপারে কখনো কোনো দ্বিমত ছিল না বিএনপির পক্ষ থেকে। তাহলে জুলাই বেচে দেওয়া, জুলাইয়ের স্পিরিট ধারণ না করা, জুলাইকে কেন্দ্র করে যে অঙ্গীকারগুলো ছিল, আপনি জানেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, যেটার মাধ্যমে আপনার জুলাইয়ের শহীদ এবং আহত পরিবারকে সাহায্য দেওয়া, পুনর্বাসন করা, এগুলোর একটা প্রসেস ফলো করা হয়েছে। এটা সরকারি প্রতিষ্ঠান করেন নাই, ডক্টর ইউনূস করেন নাই আমলাতান্ত্রিক জটিলতার কারণে। ফাস্ট ট্র্যাক কাজ সার্ভিস দেওয়ার জন্য 100 কোটি টাকার উপরে দিয়ে দিয়েছিলেন। তখন বলা হয়েছিল আরও 200 কোটি টাকা দিতে হবে। সেই জুলাই ফাউন্ডেশনে কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবীরা গত 4 মাস ধরে বেতন পাচ্ছে না। বিএনপি সরকার এসে এটা ফান্ডিং বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একটা সিদ্ধান্ত ছিল জুলাই পরিবারকে একটা আর্থিক সহযোগিতা দেবে অন্যান্য ব্যাংকের অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সিএসআর ফান্ড থেকে তাদের একটা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এসে সেই ফান্ডিংটা বন্ধ করে দিয়েছে। একটা পরিমাণ দেওয়া হয়ে গেছে কয়েকশো, বাকিদেরগুলো তার সে বন্ধ করে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করা অথবা জুলাইকে অঙ্গীকার আকারে মেনে না চলার প্রশ্ন আসে, সেখানে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বিএনপির নেতাকর্মী। কিন্তু বিএনপির নেতারা তো আগে থেকেই প্রাডোতে চড়তো, মানে নতুন করে প্রাডোতে যারা চড়ছে তাদের এই আয়ের উৎস বা এটি নিয়ে আপনার নতুন করেও তো একটা শ্রেণী উঠে আসছে যারা নতুন করে ক্ষমতাসীন হয়েছে। বিএনপির ধরেন 200+ এমপির ভিতরে 80 জন 84 জন পুরাতন এমপি, বাকিরা সবাই তো নতুন এমপি হয়েছেন। তাহলে তারা নতুন করে তো জুলাইয়ের কারণে ক্ষমতার ভাগিদার হলেন। এই জুলাই না হলে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী শাহ আলম ভাই কি ওনার নামে, ওনার বাড়ির নামে কি ইউনিয়নের নাম করতে পারতেন? ওনার 2 ছেলে, ওনার মেয়ে, ওনাদের নামে এগুলো করতে পারতেন? ওনার বাবা মায়ের নামে, আত্মীয় স্বজন, বউ, শ্বশুর শাশুড়ির নামে প্রায় 40-45টা প্রতিষ্ঠানের নামকরণ করতে পারতেন। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। সো কোনো কিছু যদি পাওয়ার প্রশ্ন থাকে, বেনিফিসের প্রশ্ন থাকে, তাহলে বিএনপি হচ্ছে এখানে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এবং অঙ্গীকার লঙ্ঘন করবার প্রশ্ন যদি থাকে, এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশি দায়বদ্ধতার জায়গায় আছে। এরপরে হচ্ছে বাজেট অধিবেশন চলছে, এটা কেন রেলেভেন্ট? কে রিক্সায় চড়ে, কে প্রাডোতে চড়ছে, কারো ওয়াশিং মেশিন দরকার, কারো শহীদ বাবা এখনও জীবিত আছেন, মানে হোয়াটস গোয়িং অন? বাজেট সেশন একটা পলিটিক্যাল ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট চলতেছে, অথচ আপনি যদি সেশন দেখেন, হার্ডলি দেয়ার ইজ এনি ডিসকাশন অন বাজেট, হার্ডলি এনিওয়ে। আপনার সবাই যাচ্ছে তাই স্তুতি, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট চায়, কালভার্ট ব্রিজ চায়, বাজেট নিয়ে দেখবেন সিম্পলি কোনো ক্রিটিক্যাল কনভারসেশন নাই। অথচ বাজেটটা খুব সিরিয়াস বিজনেস। আগামী 1 বছর আপনি সংসদের এফেক্টিভনেস নিয়ে প্রশ্ন, হ্যাঁ, এটা সিরিয়াস ব্যাপার। মানে এই বিষয়টা আলোচনার টপিক কেন? মানে কে রিক্সায় চলে, কে প্রাডোতে চড়ে, কি হাস্যকর। আবার আরেকজন আধা সরকারি দলীয় এমপি সে বলতেছে ওয়াশিং মেশিন লাগলে আমি কিনে দিব, পর্দা না। দলীয় এমপি মানে জামাতের এমপি কে আপনি? না, মানে জাতীয় পার্টি পার্থভাইয়ের কথা বলছি। জামাত যখন আপনার ওয়াশিং মেশিন চাইলো, তুমি বললেন না যে পর্দা আমি কিনে দেবো, ওয়াশিং মেশিন প্রধানমন্ত্রী দিবে। হোয়াটস গোয়িং অন? এগুলো তো পার্লামেন্টের কনভারসেশন না। ধর্ম নিয়ে আসা, এইটা ওইটা, কে বেশি ধার্মিক, কে কোরআন হাদিসের আয়াত জানে, আবার স্পিকারকে এখানে রুলিং দিতে হচ্ছে যে এই বিষয়ে আর কথা বলা যাবে না। কথা বলার পরে আবার মাননীয় ডেপুটি প্রাইম মিনিস্টার উঠে বলছেন যে কোন বিধিতে বিরোধী দলের নেতাকে কথা বলতে দেওয়া হইলো। বক্তব্য এক্সপান্স করার পরে আবার মন্ত্রী দাঁড়ায় বলতেছেন আপনি কেন বক্তব্য এক্সপান্স করলেন? প্রাইম মিনিস্টার কোনো পদ আমাদের নেই। ও সরি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন।